সালাম আলাইকুম। হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আপনাদের সামনে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 2 এবং সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের, এগুলো হচ্ছে থার্ড ইয়ার, অনার্স থার্ড ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্যাপিটাল বাজেটিং নামে আলাদা দুটো চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টারটা দুইটা একসাথে, দুইটা যেহেতু সেম, সেজন্য আমি একসাথে নিয়ে আসছি আপনাদের সুবিধা। তবে সাথে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবে। চলুন আমরা এই চ্যাপ্টারটা দেখার আগে এবং করার আগে কিছু জিনিস আমাদের জানতে হবে। কি কি জিনিস? ক্যাপিটাল বাজেটিংটা কি জিনিস এবং বাজেটটা কি জিনিস এবং বাজেটারি কন্ট্রোল কি জিনিস, এটা আমাদের জানতে হবে। আগে আসি ক্যাপিটাল বাজেটিং। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল বাজেটিং অর হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং? Capital budgeting refers to the planning of expenditure whose returns are expected to spread over a series of year. অর্থাৎ মূলধন বাজেট হলো ব্যয়ের পরিকল্পনা, যার থেকে আয়গুলো কয়েক বছর ধরে আসতে থাকবে প্রতিষ্ঠান। আবার বলছি, মূলধন বাজেট হলো ব্যয়ের পরিকল্পনা, যার আয় কয়েক বছর ধরে প্রতিষ্ঠানে সংগঠিত হবে অথবা আসতে থাকবে। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, ক্যাপিটাল বাজেটিংটা মূলত দীর্ঘমেয়াদী কোথাও বিনিয়োগ করলে যখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অথবা সর্বাধিক সম্পদ উপার্জনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। গেল এটা। বাজেট কি? আমরা সবাই জানি বাজেট কি জিনিস। বাজেট হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার, সংক্ষেপে বলি, ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় বাজেট। আবার বলছি, ভবিষ্যৎ পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় বাজেট। যখন আমরা কোনো কোনো পরিকল্পনাগুলোকে যখন সংজ্ঞায় প্রকাশ করব, ওটাকে বলা হয় বাজেট। গেল এটা। এবার বাজেটারি কন্ট্রোল কি জিনিস? বাজেটারি কন্ট্রোল মানে বাজেটীয় নিয়ন্ত্রণ কি জিনিস? হোয়াট ডু ইউ মিন বাই বাজেটিং কন্ট্রোল? একটু আপনাদের বুঝিয়ে বলি। বাজেটারি কন্ট্রোল হচ্ছে কোনো প্রতিষ্ঠানে বাজেটের সাহায্যে যখন আয় ব্যয় এবং প্রতিষ্ঠানের যাবতীয় সার্বিক বিষয়গুলো কঠিনভাবে এবং অধিকতর সহজ পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ন্ত্রণ করা হয়, ওইটাকে বলা হয় বাজেটারি কন্ট্রোল। বুঝতে পারছেন আশা করি। এবার আসি আমাদের ক্যাপিটাল বাজেটিং অঙ্কটা করার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট রুলস এন্ড প্রিকশন দেওয়া আছে। আপনাদের এগুলো যদি বোঝেন, ইনশাআল্লাহ এই অঙ্কগুলো করতে তেমন কোনো ঝামেলায় আপনাদের ফেস করতে হবে না। আসুন এবার আমাদের জিনিসগুলো কি কি। রুলস অফ ক্যাপিটাল বাজেট, কিছু রুলস আছে, কিছু নিয়ম নীতি আছে। আমাদের এই চ্যাপ্টারটা করার আগে নিয়ম নীতিগুলো আমাদের অবশ্যই জানতে হবে। দেওয়া আছে সাম ইম্পর্টেন্স ফর্মুলাস এন্ড ফ্রিকুয়েশন, কিছু ফর্মুলা এবং কিছু সতর্কতামূলক ব্যবস্থা আমাদের দেওয়া আছে। পেব্যাক পিরিয়ড, এটা হচ্ছে পিবিপি, এটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। সময়, কত বছরের সময়ে আমাদের মূলধনগুলো উঠে আসবে, এরকম এই সময়গুলো জানার জন্য, কত বছরে চলে আসবে মূলধনগুলো, সেটা জানার জন্য পেব্যাক পিরিয়ডটা আমরা অঙ্ক করে থাকি। পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে NCU ডিভাইডেড বাই CF/T অবলিক NCB। NCU মানে কি হচ্ছে? NCU that means net cash outlay। আবার বলছি, payback period সমান NCU ডিভাইডেড বাই CF/T
অর এনসিইউ, যেভাবে আমরা লিখতে পারি এনসিইউ নেট ক্যাশ আউটলে, এটা প্রশ্নে দেওয়া থাকবে। এরপরে সিএফএটি, এটা আমরা তো জানি ক্যাশ ফ্লো, সিএফএটি দ্যাট মিন্স হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এবার এনসিবি মানে কি? এনসিবি হচ্ছে নেট ক্যাশ বেনিফিট। আবার বলছি নেট ক্যাশ বেনিফিট, নেট ক্যাশ বেনিফিট। এই সূত্রটা আমরা কখন ইউজ করব সেটা অবশ্যই আপনাদের এটা জানতে হবে। ইফ সিএফবিটি, সিএফআইটি and CB is an equal or even, যদি আমাদের প্রশ্নের মধ্যে সিএফআইটি 5,000 টাকা রয়েছে আর কোন বছর প্রত্যেক বছরে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর একই ধরনের যদি থেকে থাকে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। যখন সিএফ বিটা বা এনসিবি ইকুয়াল থাকে, সমান থাকে, তখন আমরা উপরের সূত্রটা ব্যবহার করব। এবার আসি a প্লাস এনসিইউ মাইনাস সি ডট সিএফএটি ডিভাইডেড বাই ডি, এটা কখন আমরা ব্যবহার করব? if CFAT or NCB is an unequal অথবা uneven, যখন CFAT অথবা NCB যখন অসমান হবে, বিভিন্ন বছর যখন প্রথম বছর, দ্বিতীয় বছর, চতুর্থ বছর 2,000, 5,000, 6,000, 7,000 যখন ভিন্ন ভিন্ন CFBT দেওয়া থাকবে, তখন আমরা নিচের এই সূত্রটা পেব্যাক পিরিয়ডের জন্য ব্যবহার করব। এরপর আসি এনসিইউ নেট ক্যাশ আউটলে, এটা হচ্ছে সিএফএটি, that means the cumulative CF cash flow after tax, এটা সিটা হচ্ছে cumulative অথবা যোজিত, ক্রমযোজিত, মানে যোগ হয়ে আসবে। সাপোজ সিএফএটি 5,000, 2,000, 3,000 প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয় বছর। আমরা সিএফএটি নির্ণয় করব, সিএফএটিটা নির্ণয় করব 5,000 প্রথম বছর, দ্বিতীয় বছর হচ্ছে 5,000 আর 2,000 যোগ করে 7,000, 7,000 আর 3,000 যোগ করে 10,000, এটাকে বলা হয় সিএফএটি। আমরা এভাবে নির্ণয় করব। এরপর আসি ডিটা হচ্ছে, আমরা ডি সমান হচ্ছে ক্যাশ ফ্লো অফ ফলোইং year, cash flow of flowing year of the year of a, ডি টা হচ্ছে, ডি এর মানটা হচ্ছে, সাপোজ এনসিইউর মান দেওয়া আছে 50,000 টাকা, এনসিইউর মান দেওয়া আছে 50,000 টাকা। তো 50,000 টাকা যখন দেওয়া থাকবে, এই 50,000 টাকা যখন আমরা সিএফবিটির মধ্যে যোগ করব, তখন এই 50,000 টাকাটা কোন বছরে এসে পড়তেছে এটা আমরা দেখব। দেখার পরে ডি সমান ক্যাশ ফ্লো অফ ফলোইং ইয়ার অফ এ। তো ডি মানটা হচ্ছে এ এর কাছাকাছি যে মানটা থাকবে নিচে, সেটাই হচ্ছে আমাদের ডি এর মান। অঙ্কে যখন যাব আমরা খুব সহজে এই জিনিসটা আমরা বুঝব। এবার আসি এভারেজ, দ্বিতীয় সূত্রতে আসি। এভারেজ রেট অফ রিটার্ন, এআরআর নির্ণয় করতে গেলে আমাদের এভারেজ ইএটি, আর্নিং আফটার ট্যাক্স,
অ্যাভারেজ ইএটি আর্নিং আফটার ট্যাক্স এবং অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100 দিয়ে গুণ করলে আমরা সহজে এআরআর এর মান পেয়ে যাব। অ্যাভারেজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমরা ইয়ার দিয়ে ভাগ করব। অ্যাভারেজ ইএটিকে আমরা ইয়ার দিয়ে 4 বছর থাকলে 4 বছর, 5 বছর থাকলে 5 বছর, 3 বছর থাকলে 3 বছর দিয়ে আমরা ভাগ করব। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করব, হয়ে যাবে। এবার আসি রেট অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি। এটা যেভাবে বের করি অ্যাভারেজ ইএটি, এটাও সেম এনসিইউ আগেই বলেছি আপনাদের, এখানে এনসিইউ দেওয়া থাকবে নেট ক্যাশ আউটলে। এটা 100 দিয়ে করব, তখন আমাদের ক্যালকুলেটর মানটা চলে আসবে। এরপর আসি এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে পাবো? টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিইউ যখন আমরা বিয়োগ করব তখন আমরা এনপিভির মান পেয়ে যাব। আরো কয়েকটা সূত্র আছে, দেখুন সেগুলো। এরপরে 5 নম্বর একটা সূত্র আছে, আমি এগুলো মুছে ফেলছি। আপনারা যারা প্রয়োজন মনে করেন লিখে ফেলবেন, লিখলে সুবিধা হয়ে যাবে আপনাদের অঙ্ক করতে। হ্যাঁ, এখন আসি আমরা পঞ্চম সূত্রটা হচ্ছে, 5 নম্বর সূত্রটা হচ্ছে IRR equal to A plus C divided by C minus D into B minus A. IRR হচ্ছে internal rate of return। এখন আসি A দিয়ে কি বোঝায়, C দিয়ে কি বোঝায়, B দিয়ে কি বোঝায়, এর পাশে আপনাদের সুবিধার্থে লিখে দিয়েছি। হিয়ার A সমান হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। প্রশ্নে যদি লোয়ার ডিসকাউন্ট রেট যদি দেওয়া থাকে তখন এটার এর মান আমাদের লোয়ার ডিসকাউন্ট রেটটা ধরতে হবে। বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। প্রশ্নে যে রেটটা বেশি দেওয়া থাকবে বা হায়ার রেটটা আমাদের বির মান ধরতে হবে। সি সমান হচ্ছে নেট প্রফিট, নেট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার। এনপিভির যে মানটা সবচেয়ে ছোট ওই মানটা আমাদের সি এর মান বসাতে হবে। এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট, এনপিভি সবচেয়ে কম, সর্বনিম্ন কম রেটটা আমাদের সি এর মান বসাতে হবে। ডি এর মানটা হচ্ছে এনপিভি অফ হায়ার ডিসকাউন্ট রেট। এনপিভি আমরা যখন এনপিভি বের করব তখন ওইটার হায়ার ডিসকাউন্ট রেটটা আমরা ডি এর মানে বসাবো। এবার আসি প্রবাবিলিটি ইনডেক্স, পিআই প্রবাবিলিটি ইনডেক্স সমান পিবি প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই এনসিইউ ইনটু 100 দিয়ে গুণ করলে আমরা প্রবাবিলিটি ইনডেক্সের মান পেয়ে যাব। এবার আসি 7 নম্বরে এনপিভি, নেট প্রবাবিলিটি ইনডেক্স। এনপিভি ডিভাইড বাই এনসিইউ ইনটু 100, এগুলো প্রশ্নের মান। আমরা যখন অঙ্ক আগে এর মানগুলো আগে দিয়েছি, এগুলো সূত্রগুলো ওখান থেকে দেখে আমরা জাস্ট বসাই দিব, তাহলে এনপিভির মান আমরা পেয়ে যাব। এবার আসি সবচেয়ে এই জিনিসটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা আমাদের প্রশ্নে আগে করে নিতে হবে। ডেপ্রিসিয়েশনটা কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ। কয় বছরে, ওখানে বছর কয়টা দেওয়া আছে, 5 বছর হলে 5, 4 বছর হলে 4, যেভাবে দেওয়া আছে। কস্ট সালভেজ ভ্যালু যদি দেওয়া না থাকে, ভগ্নাংশের মূল্য যদি দেওয়া না থাকে, তাহলে আমাদের এটা আর লিখার দরকার নেই। এস্টিমেটেড লাইফ এটা ভাগ করলে, কস্টকে ভাগ করলে আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। সারপ্লাস লাইফ, উদ্ধৃত বছরের কত, আমরা উদ্ধৃত বছরগুলো কিভাবে পাবো? অ্যাসেসড লাইফ, সম্পদের কত বছর। পেব্যাক পিরিয়ডে যখন আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করব, ওখানে যে বছরটা আমরা পাবো ওই বছরটা বিয়োগ করলে আমরা সারপ্লাস লাইফ পেয়ে যাব। এবার আসি এনপিভি। এনপিভি সমান আমরা কিভাবে করতে পারি? টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফবিটি মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ এনসি। এটা এই জিনিসটা একটু সহজ করে আপনাদের আমি দিব। এখানে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যদি প্রশ্নে যদি এনপিআই রেট দেওয়া না থাকে। আবার বলছি, প্রশ্নে যখন নেট প্রবাবিলিটি ইনডেক্স
রেট দেওয়া না থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই 10 নম্বর সূত্রটা এনপিভিআই রেট যদি দেওয়া না থাকে তখনই আমরা এই সূত্রটা ব্যবহার করব, অন্যথায় আমাদের ব্যবহার করার কোনো দরকার নেই। এবার আসি, আপনাদের বলেছি 10 নম্বর সূত্রটা আমি বিস্তারিত বলি। 10 নম্বর সূত্রটা আমি দিয়েছিলাম সিএফ ক্যাশ ফ্লো, প্রথম বছরের ক্যাশ ফ্লো কত টাকা, মনে করেন প্রথম বছরে আমাদের সিএফ ভ্যালু আছে 5,000 টাকা, তাহলে আমরা লিখবো সিএফ1 এর জায়গায় এভাবে লিখবো 5,000 টাকা 1 প্লাস আই হচ্ছে ইন্টারেস্ট, আই সমান ইন্টারেস্ট সাপোজ 12% or 0.12, তো আমরা লিখবো এভাবে, এটা প্রথম বছরের জন্য প্লাস। এখন যদি দ্বিতীয় বছর হয় তাহলে CF2 ক্যাশ ফ্লো দ্বিতীয় বছরে মনে হয় সাপোজ 2,000 টাকা 1 প্লাস 2 এভাবে, তৃতীয় বছর হবে 1,000 টাকা 1 প্লাস এভাবে তৃতীয় বছর। এরপরে মাইনাস পিবি অফ প্রেজেন্ট ভ্যালু অফ এনসি, প্রেজেন্ট ভ্যালু অফ এনসি আমরা কত পেয়েছি এটা আমরা বিয়োগ করব। সাপোজ আমরা 50,000 টাকা পেয়েছি, 50,000 টাকা, তো এটা আমরা যোগ করে পাওয়ার দিয়ে গুণ করে এটা দিয়ে যখন ভাগ করব তখন আমরা এটার মান পেয়ে যাব খুব সহজে। এটা গেল। এখন আসি ইম্পর্টেন্ট একটা জিনিস, যখন প্রশ্নে যখন আমি বলি প্রশ্নে যখন হায়ার ডিসকাউন্ট রেট, আবার বলছি প্রশ্নে যখন হায়ার ডিসকাউন্ট রেট অথবা লোয়ার ডিসকাউন্ট রেট দেওয়া না থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। LDR will be, অর্থাৎ lower discount rate will be HDR plus NPV of HDR divided by NCU into 100 ভাগ 2 দিয়ে যখন করব তখন আমরা লোয়ার ডিসকাউন্ট রেট গুলো পেয়ে যাব। আবার বলছি HDR, এটা হচ্ছে HDR মানে হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট and PV of HDR হচ্ছে net present value of HDR। net present value HDR এ আমরা যখন এই সূত্রটা করব তখন প্রসেসটা আমাদের অবশ্যই ইন্টারেস্টের রেট দেওয়া থাকবে, ওই রেটের ভিত্তিতে আমাদের একটা এনপিভির মান আমাদের বের হবে, তখন এনপিভি অফ HDR আমরা ওই ইয়েটা লিখব। তারপর হচ্ছে এনসিইউ হচ্ছে প্রশ্নে আমাদের দেওয়া থাকবে নেট ক্যাশ আউটলে 10,000 হলে 10,000, 20,000 হলে 20,000 এটা দেওয়া থাকবে ইন্টু 100 এবং 2 দিয়ে যখন ভাগ করব তখন আমরা LDR উইল বি, এই যে আমরা একটা পার্সেন্টেজ পেয়ে যাব। তখন আমরা IRR এই জিনিসগুলো এই সূত্রটা লেখার জন্য, মূলত এই সূত্রটা লেখার জন্য ইন্টারনাল রেট অফ রিটার্ন এর জন্য আমাদের এই দুটো সূত্র আমাদের বের করতে হয়। এটা হচ্ছে কি, এটা A প্লাস C ডিভাইড বাই C মাইনাস D ইন্টু B মাইনাস A। এই সূত্রটা নির্ণয় করার জন্য আমাকে অবশ্যই সেই সূত্রটা করতে হবে এবং এই সূত্রটা করতে হবে, না হলে আমাকে বিশাল একটা শার্ট করে আমাদের করতে হবে। দেখুন LDR উইল বি, এই সূত্রটা যখন কখন ইউজ হবে, যখন প্রশ্নে আমাদের হায়ার ডিসকাউন্ট রেট অথবা লোয়ার ডিসকাউন্ট রেট দেওয়া না থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, অন্যথা আমাদের ব্যবহার করার কোনো দরকার নেই। এটাও আমরা খুব সহজে এই সূত্রের মাধ্যমে আমরা প্রেজেন্ট ভ্যালু এনপিভি অফ প্রেজেন্ট ভ্যালু আমরা কিন্তু পেয়ে যাই। এনপিভি বের করার জন্য এই সূত্রটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। এবার আসি আমরা চার্টের মাধ্যমে কিভাবে পিবি
বের করতে পারি খুব সহজে। এটা দিয়ে আমরা অনেকগুলো ইআরটি বের করতে পারবো, সিএফবিডি বের করতে পারবো, পিবি এবং সিসি অফ এটিও আমরা বের করতে পারি এই সার্টটা থেকে, এই সার্টটা থেকে। এখন আসি ইয়ার। এই সার্টটা কি? প্রথমে দেওয়া থাকবে আমাদের ইয়ার। প্রত্যেকটা বছরে আমাদের করে দেখায় প্রথম বছর, এটা হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। সাপোজ সিএফবিটি প্রথম বছরে ৫,০০০, ২,০০০, ১,০০০। এরপর ডেপ্রিসিয়েশন আমাদের মনে করেন ৫০০, ৫০০, ৫০০। ইবিটি আমরা ২ থেকে যখন আমরা ৫,০০০ থেকে যখন ৫০০ টাকা বিয়োগ করব তখন আমরা ৪,৫০০ টাকা পাবো। ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্স রেট। প্রশ্নে অবশ্যই ট্যাক্স রেট নামে একটা রেট দেওয়া থাকবে। তখন আমরা এটাকে কাকে গুণ করব? এই ৪৫০০ টাকাকে, ৪,৫০০ টাকাকে ট্যাক্স রেট যত আছে তত দিয়ে গুণ করব আমরা। পার্সেন্টেজ করলে যে টাকাটা পাবো সেই টাকাটা আমরা ট্যাক্স রেটে বসাবো, প্রত্যেক বছরেই বসাবো। এরপর আসি ৬ নম্বরে, ইএটি আমরা কিভাবে বের করব? ইবিটি থেকে যখন আমরা ট্যাক্স রেটটা বাদ দিই, ইবিটি থেকে যখন আমরা এই ট্যাক্সটা মনে করেন আমরা ৭০০ টাকা পেয়েছি, এই ৪৫০০ টাকা থেকে ৭০০ টাকা বিয়োগ করে যেটা পাই সেটা ইএটি আমরা এখানে বসাবো। তারপরে সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কিভাবে পাবো? ইএটি এবং ডেপ্রিসিয়েশন যোগ করে। আবার বলছি, ইএটি এবং ডেপ্রিসিয়েশন যোগ করে কিন্তু আমরা সিএফবিটি পাই। ডেপ্রিসিয়েশন প্লাস ইএটি যোগ করলে আমরা সিএফবিটি পাই। এখন আসেন পিবি অফ ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু অফ ফ্যাক্টর কিভাবে নির্ণয় করি? কারণ ট্যাক্স রেট এবং পিবি অফ ফ্যাক্টর একটা রেট দেওয়া থাকবে, এটা ভিন্ন একটা জিনিস। এটা ট্যাক্স রেট প্রশ্ন দেওয়া থাকবে আর এটা কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল অথবা অন্য কোনো ইয়ে হিসেবে দেওয়া থাকবে আমাদের। সাপোজ মনে করেন 12%। এরপরে 12% নামে আমরা এখানে কিভাবে বের করব? এই যে পিবি ফ্যাক্টরের একটা সূত্র আছে। এবার আসি, আমরা বলতে চেয়েছিলাম পিবি ফ্যাক্টরের খুব সহজে আমরা আলাদা আলাদা করে কিভাবে একসাথে বের করব সেটা একটু টেকনিকটা জানাই। পিবি অফ ফ্যাক্টর দিয়ে 1/1 প্লাস আই পাওয়ার, এটা হচ্ছে বছর, এন আর কি, এটা হচ্ছে এন অর্থাৎ বছর। প্রথম বছর দিয়ে আমরা প্রথম বছর দিব 1 প্লাস আই, ইন্টারেস্ট, আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট দিয়ে এটা যোগ করে পাওয়ার দিয়ে 1 কে ভাগ করব। ভাগ করলে আমরা প্রথম বছরের মান পেয়ে যাব। এরপরে যখন এটাকে যখন আমরা আবার ভাগ করব 1 প্লাস আই দিয়ে, আমি যখন আবার ভাগ করব 1 প্লাস আই দিয়ে যখন আমি আবার এটাকে ভাগ করার পরে যেটা পাবো ওইটাকে যদি আমি আবার 1 প্লাস আই দিয়ে যখন ভাগ করব তখন আমরা প্রত্যেকটা বছরে আলাদা আলাদা আমাদের মান বের হবে। প্রথম বছরে সাপোজ 10% হলে 909, এরপরে 787 যাই হোক, এভাবে ধারাবাহিকভাবে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে সমান দিয়ে প্রত্যেকটা বছরে আমরা সহজে লিখতে পারি। তো যাই হোক, আপনাদের এই সাবজেক্টটা যদি ভালো করে ফর্মুলাগুলো আয়ত্ত করতে পারেন তাহলে খুব সহজে অঙ্কটা করা যাবে। এখানে আহামরি কোনো অঙ্ক নেই, কয়েকটা অঙ্ক আছে ব্যতিক্রম, সবগুলো দেখবেন যে সবগুলো একই রকম। ফর্মুলা কিন্তু আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন খুব সহজে এটা করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।